একটা সময় ছিল বৃষ্টির পানি জমত ধানের খেতে, গ্রামের মাঠে। এখন সেই মাঠে জমে নোনা পানি, যেন সমুদ্র এসে দখল করেছে আমাদের জমি। একটা সময় ছিল সমুদ্র ছিল দূরের কল্পকথা, গল্পের বিষয়। এখন সমুদ্রে এসে পৌঁছেছে আমাদের দরজায়, আমাদের জীবনের মাঝে। আমরা উন্নয়নের স্বপ্ন দেখি, বড় বড় সড়ক আর ভবনের পরিকল্পনা করছি, কিন্তু উপকূল ধীরে ধীরে উঠতে বসেছে। আর আমরা কি সত্যি এর গভীরতা বুঝতে পারছি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ IPCC তাদের 2021 সালের 6ষ্ঠ মূল্যায়ন রিপোর্টে বলেছে 2050 সালের মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকার 17% পানির নিচে তলিয়ে যাবে। এর মধ্যে খুলনা, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, বরগুনা এবং বাগেরহাটের নিম্নাঞ্চল সবচেয়ে ঝুঁকিতে। বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2000 থেকে 2020 সাল পর্যন্ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে বছরে গড়ে 4.2 থেকে 5.6 মিলিমিটার। এই হার 2030 সালের মধ্যে 7 মিলিয়ন পর্যন্ত বাড়তে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের তীব্রতা। 2007 সালের সিডর, 2020 সালের আম্পান, 2024 সালের রিমাল, এই ঝড়গুলো শুধু ধ্বংসই আনেনি, বরং উপকূলের মাটিকে আরো ক্ষত বিক্ষত করে দিয়ে গেছে। সমুদ্র কখনোই আগুন নিয়ে আসে না, সে আসে ধীরে ধীরে, নিঃশব্দে গিলে খায় আমাদের ভিটে মাটি, ইতিহাস এবং ঐতিহ্য। সাতক্ষীরার শ্যামনগরের মর্জিনা বিবি তার জীবনে 4 বার ঘর তুলেছে। প্রতিবারই নদী ভাঙন আর সমুদ্রের জলোচ্ছ্বাস তার সব কেড়ে নিয়েছে। এমন প্রচুর বাস্তব ইতিহাস বা বাস্তব ঘটনা আছে পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ আমাদের দক্ষিণের নিম্নাঞ্চলের মানুষের। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে উপকূলীয় এলাকার 35% কৃষি জমি এখন লবণাক্ত, যার কারণে হ্রাস পেয়েছে উৎপাদন ক্ষমতা। পটুয়াখালীর কৃষক আব্দুল মজিদের মতে প্রায় 20 লাখ কৃষক এখন এই লবণাক্ত জমির মাঝেই লড়াই করে তাদের জীবিকা চালিয়ে নিচ্ছে। উপকূলীয় মানুষের ঘরের কূলে বিশুদ্ধ পানি নেই। ইউনিসেফের 2022 সালের একটি প্রতিবেদন বলছে উপকূলীয় এলাকার 65% পানির উৎস এখন লবণাক্ত, যা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করছে। জীবন এখানে শুধুমাত্র পানি লবণাক্ত করেনি, এই লবণাক্ত পানি উপকূলের মানুষের স্বপ্নকেও নোনতা করে দিচ্ছে। ক্লাইমেট চ্যানেল 2023 সালের মডেলিং অনুসারে 2050 সালের মধ্যে ভোলার 62%, কক্সবাজারের 41%, খুলনার 38% এলাকা সমুদ্রের নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এমনকি ঢাকার দক্ষিণাংশেরও একটি বড় অংশ আংশিকভাবে এতে প্রভাবিত হতে পারে। আমরা নিশ্চয়ই জানি যে প্রতিনিয়তই জলবায়ু পরিবর্তনের কারণে নদীগুলো তাদের যে রূপ আছে বা তাদের যে চরিত্র আছে, সেই চরিত্রগুলো দিন দিনই বদল করছে। পদ্মা, মেঘনা আর যমুনার মতো নদীগুলো এখন ভাঙনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2000 থেকে 2023 সাল পর্যন্ত নদী ভাঙনের কারণে 12,000 হেক্টর জমি হারিয়ে গেছে। একটা সময় যে এলাকাগুলোতে কুয়ো খুঁড়ে মিষ্টি পানি পাওয়া যেত, সেখানে এখন বিশুদ্ধ পানির জন্য মানুষকে হাঁটতে হয় 10 থেকে 15 কিলোমিটার পথ। আইএমওর তথ্য মতে উপকূলীয় এলাকার 18% পরিবার এখনো বিশুদ্ধ খাবার পানির সংকটে আছে। ভোলা যে জেলার চারপাশেই নদী, সেখানেই উষ্ণ মৌসুমে টিউবওয়েল থেকে পানি আসে না। বাংলাদেশ সরকার উপকূল রক্ষায় বাঁধ নির্মাণ করেছে। 1960 সাল থেকে শুরু হওয়া উপকূলীয় বাঁধ নির্মাণ প্রকল্প 139টি পেন্ডার তৈরি করেছে। কিন্তু পর্যায়ক্রমে দেশের বড় বড় যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে বা বন্যাগুলো হয়েছে, প্রতিটি বন্যায় এই বাঁধের 20% ক্ষতিগ্রস্ত হয়। 2024 সালের রিমাল আরও 15টি পেন্ডার ভেঙে দিয়েছে। সম্প্রতি ঝড় শক্তিও আঘাত করেছে এই ভাঙা পেন্ডার বাঁধগুলোর বুকে। তাই উপকূলের বাঁধগুলো দিন দিনই নাজুক হয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক 2022 সালের একটি প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে প্রতি বছরে তাদের উপকূলীয় এলাকার যে বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো সংস্কার এবং বাঁধগুলো নির্মাণ সহ আনুষঙ্গিক যে কাজ আছে, সেই কাজগুলো করতে বছরে প্রায় $1 বিলিয়ন দরকার।
কিন্তু এখন প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের কি আসলে বছরে শুধুমাত্র উপকূল রক্ষায় $1 বিলিয়ন খরচ করার সক্ষমতা আছে? কিন্তু সমুদ্র কি থামে? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার কমাতে গ্লোবাল কার্বন নিঃসরণ কমানো জরুরি। আইপিসিসি এর তথ্য মতে বাংলাদেশের মতো দেশগুলো গ্লোবাল নিঃসরণের মাত্র 0.56% দায়ী হলেও ক্ষতির দিক থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই বাংলাদেশের মতো দেশগুলো। অভিযোজন এখন কেবল কাগজে কলমের পরিকল্পনা নয়, মাঠের বাস্তবায়ন দরকার। লবণ সহিষ্ণু ধানের জাত যেমন ব্রি 47, ব্রি 55, ব্রি 67, ব্রি 74, ব্রি 97 চাষের সফলতা আসলেও মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন এখন অনেকটাই ক্ষীণ। এ বিষয় নিয়ে সরকারি বেসরকারি পর্যায়ে আরও কাজ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। লবণ পানির বিশুদ্ধ ফিল্টার, টেকসই বাঁধ এবং জলবায়ু অভিযোজন যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোকে যদি আমরা এখনো সুন্দরভাবে গ্রাম পর্যায়ে বাস্তবায়ন করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে এই জলবায়ু পরিবর্তন আমাদেরকে আরো বেশি ভোগাবে। আমাদের কি জলবায়ু পরিবর্তনের জন্য যে সমূহ সমস্যাগুলো আসছে বা সমূহ বিপদগুলো আসছে, সেই বিপদগুলো মোকাবেলার জন্য কোনো উপযুক্ত টেকসই পরিকল্পনা আছে? প্রশ্ন রইল দর্শকদের কাছে। ঢাকা কি ডুবে যাবে? সেটা হয়তো এখনো অনেক দূরের প্রশ্ন, কিন্তু উপকূল ডুবে যাচ্ছে, এটা আজকের কঠিন বাস্তবতা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন 2023 সালের রিপোর্ট বলছে, উপকূলীয় এলাকার 14% মানুষ ইতোমধ্যেই জলবায়ু উদ্বস্ত হয়েছে। তারা তাদের গ্রাম, স্মৃতি, জীবন ছেড়ে শহরের দিকে পাড়ি জমিয়েছে। একদিন হয়তো আমরাও উন্নয়নের উঁচু ভবনে বসে স্মরণ করব, এখানে একসময় আমাদের গ্রাম ছিল, মানুষের হাসি ছিল, জীবন ছিল, আর আমরা তা বাঁচাতে কিছুই করতে পারিনি। আমাদের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। উপকূলের প্রতি যে সমূহ বিপদ, সেই বিপদগুলো এগিয়ে আসছে। তাই এখন আর কথা নয়, এখনই সময় কাজের। তাই আমাদের সবাইকে এখনই উপযুক্ত পরিকল্পনা নিয়ে কাজে এগিয়ে আসতে হবে। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, যে বিরূপ ক্ষতি আমাদের